অবশেষে একটা চাকরি পেলাম, সেও একটা মর্গে। শহরের গণ্ডি ছাড়িয়ে নির্জল নিরালা গ্রামে পোস্টিং। গতকালই কোয়ার্টারে উঠে আজ মর্গে এসে হাজির হয়েছি। আপিসে রথিনবাবু লোকটা ভারী মিশুকে আর অমায়িক। আমাকে আশ্বস্ত করে বললেন, বসুন সুমন বাবু, এই চেয়ারটা আজ থেকে আপনার। ভয় পাচ্ছেন নাকি? না মানে স্যার, ঠিক ভয় নয়, জায়গাটা একটু অন্যরকম তো, তাই একটু। সে তো বটেই, প্রথম প্রথম সবারই এরমই মনে হয়। আমারও তাই মনে হতো। কয়েকটা দিন গেলে দেখবেন এই নিস্তব্ধতা আপনার অভ্যেস হয়ে গেছে। এই নিন, এই চাবির ড্রাইভার এখন থেকে আপনার। রথিনবাবু এক গোছা চাবি আমার হাতে ধরিয়ে দিলেন। আসুন, এবার আমার সাথে আসুন। রথিনবাবুকে অনুসরণ করে আমি স্যাঁতস্যাঁতে আধা অন্ধকার করিডোর ধরে হাঁটছিলাম। করিডোরের শেষে 19 নম্বর ঘরের প্রকাণ্ড দরজার সামনে এসে উনি দাঁড়ালেন। উনি তালা খুলতেই একটা ঝাঁঝালো ঔষধি গন্ধ আমার নাকে এসে ঝাপটা মারল। শরীর জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা ঘর, চারদিকের দেওয়ালে সারি সারি স্টিলের ড্রয়ার, ঠিক যেন কোনো লাইব্রেরির আলমারি। তফাৎ শুধু একটাই, এখানে বইয়ের বদলে মানুষের জীবনের শেষ অধ্যায়গুলো সারি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। স্টেনলেস স্টিলের চকচকে গায়ে টিমটিমে টিউবলাইটের আলো পড়ে এক বিষাদময় নীলচে আভা তৈরি করেছে। আমার মনে হলো আমি চেনা পৃথিবী থেকে বিযুক্ত হয়ে হঠাৎ এমন হিম শীতল শূন্যতায় পা রেখেছি যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই। রথিনবাবু রেজিস্টার মিলিয়ে একটি ড্রয়ার টেনে আনতেই ফরম্যালিনের গন্ধে আমার গা গুলিয়ে উঠল। ঘুরতে ঘুরতে আমার একটাই কথা মনে হলো, মানুষটা এত বছর এখানে কাজ করেছে, কোনো অপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয়নি। অবশেষে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা রথিনবাবু, আপনি তো এখানে 25টা বছর কাটালেন। এই হাড় কাঁপানো নিস্তব্ধতার মধ্যে কখনো কি এমন কিছু ঘটেছে যা আপনার কাছে ব্যাখ্যাহীন, মানে অলৌকিক? রথিনবাবু তখনই কিছু বললেন না, চুপটি করে তাকিয়ে রইলেন আমার দিকে। এই ঘরের ভিতরে কিছু জিনিস আছে যা লজিক ছাড়া, যার কোনো ব্যাখ্যা করা যায় না। যাকে ছাড়ো, শোনো, ওই যে দূরে 444 নম্বর ড্রয়ারটা দেখছো, ওটি ভুলেও খুলতে যেও না। ওর ভিতরে কি আছে সে কৌতূহল মনেও এনো না। কথা শেষ করে আমরা আবার বাইরের অফিস ঘরে ফিরে এলাম। রথিনবাবু আমার দিকে যাবতীয় ফাইল এগিয়ে দিয়ে বললেন, এই নিন, আপনি বরং বসে ফাইলপত্রগুলো একটু মিলিয়ে নিন। আমি একটা কাজ সেরে এক্ষুনি আসছি। রথিনবাবু বেরিয়ে গেলেন, আমিও ফাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। প্রায় ঘন্টাখানেক বাদে খেয়াল পড়ল, রথিনবাবু তো এখনো ফিরলেন না। গেলেন কোথায়? একা এই ঘরে বসে থাকতে থাকতে খানিকটা অস্বস্তি বোধ হচ্ছিল। ঘড়ির কাঁটায় এক টানা শব্দ ভেসে আসছিল। আমি আর একা বসে থাকতে পারলাম না, নির্জন অফিস ঘর ছেড়ে বাইরে চলে এলাম। সদর দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখলাম ততক্ষণে বিকেল ঘনিয়েছে। অন্ধকার চারিপাশ, জলা জংলা জায়গা, দিনের আলো ফুরিয়েছে কি ফুরোয়নি, চারদিকটা কেমন যেন একটা থম মেরে গেছে। ঠিক তখনই দেখতে পেলাম একটা মাঝবয়সী গ্রামের লোক আমার দিকে এগিয়ে এলেন। তারপর ভূত দেখার মতো দেখে চমকে উঠে বললেন, আরে ই বাবু, এই আপনি এখানে কি করছেন বটি? হ্যাঁ, এখানে আমি কাজের জন্য এসেছি। আচ্ছা, আপনি এই অফিসের রথিনবাবুকে চেনেন? কি রতিন অফিসার? এই এই এখানে কোনো অফিস অফিস নেই বাবু, আপনি চলে যান, আপনি চলে যান বরং। কি আবল তাবল বকছেন? লোকটা কি সব বিড়বিড় করলো। বিপদ, ভালো কথা বলছি, আপনি চলে যান, নাহলে কিন্তু বড় বিপদে পড়বেন বাবু, আমি কয়ে দিচ্ছি। চলে যান বাবু, চলে যান। আমি লোকটার কথার কোনো মানে বুঝতে পারলাম না, তবে একটা অজানা আশঙ্কা আমার বুকের ভিতরে জড়ো হলো। অফিসের দিকে পা বাড়াতেই মর্গের ভিতর থেকে একটা
একটা ঘড় শব্দ ভেসে এলো, যেন মেঝের উপর দিয়ে কেউ ভারী কিছু বস্তু টেনে নিয়ে যাচ্ছে। আমি করিডোর দিয়ে দৌড়ে 19 নম্বর ঘরের সামনে এসে দাঁড়ালাম। অন্ধকার ঘরে একা দাঁড়িয়ে আমার হাত পা কাঁপছে। পকেট থেকে টর্চটা বের করে 444 নম্বর ড্রয়ারে আলো পড়তেই চমকে উঠলাম। ড্রয়ারটা যেন আপনা আপনি কিরকম খুলে যাচ্ছিল। আমাকে রথিনবাবু বারবার বারণ করেছিল এই ড্রয়ারকে নিয়ে কৌতূহল না জাগাতে, কিন্তু কি করব আমি বুঝতে পারলাম না। ড্রয়ারের দিকে চোখ ফেলতেই ভিতরের দৃশ্য আমাকে স্থবির করে দিল। কি দেখছি আমি? অসম্ভব, অবিশ্বাস্য। ড্রয়ারের মধ্যে সাক্ষাৎ রথিনবাবু, যেন পরম শান্তিতে ঘুমোচ্ছেন সেখানে। আমার মাথার ভিতরে সমস্ত কিছু তালঘোল পাকিয়ে গেল। কি করব কিচ্ছু বুঝতে না পেরে দৌড়ে ফিরে এলাম অফিস ঘরে। কিংকর্ত বিমূঢ় হয়ে ফাইলগুলো ঘাঁটতে লাগলাম। ফাইলের মধ্যে রেজিস্টারে রথিনবাবুর বাড়ির ফোন নম্বর পেলাম। এক্ষুনি রথিনবাবুর বাড়িতে জানাতে হবে, বাড়ির লোককে জানাতে হবে। অফিসের ফোন থেকে রথিনবাবুর বাড়িতে ফোন করলাম। কোথায় নাম্বার? হ্যালো 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 হ্যালো। ফোনটা হাতে তুলে এদিক ওদিক করতেই দেখলাম ফোনের তারটা কাটা। আমার মাথায় বিন্দু বিন্দু ঘাম জমল। এই যে সুমন বাবু। চমকে পিছনে তাকাতেই দেখলাম রথিনবাবু সশরীরে দাঁড়িয়ে আছেন। অবিকল আগের মতোই চেহারা, ভীষণ স্বাভাবিক। কি রথিনবাবু আপনি? কেন, তুমি কি অন্য কাউকে আশা করেছিলে নাকি? একটু বাইরে গিয়েছিলাম ওই রাতের খাবার কিনতে, দেরি হয়ে গেল ফিরতে। কিন্তু তোমার এই দশা কেন? আপনাকে অনেক খুঁজছিলাম, খুঁজে না পেয়ে আপনার বাড়িতে ফোন করেছিলাম। আমার বাড়িতে ফোন করেছিলে? নাম্বার পেলে কোত্থেকে? ওই রেজিস্টারে নাম্বার লেখা ছিল। রেজিস্টার থেকে নাম্বার ঘেটে তুমি ফোনও করে ফেললে বাড়িতে? ওহ, দুদিনও তো আসনি, এত পাকামো করতে কে বলে? রথিনবাবু হঠাৎই খাপ্পা হয়ে গেলেন। এই মুহূর্তে 444 নম্বর ড্রয়ারের কথা জানালে হয়তো আরও রেগে যাবেন। হতে পারে আমি ভুল দেখেছিলাম। একা অনেকক্ষণ থাকতে থাকতে মাথায় উল্টো পাল্টা চিন্তা ঘুরছিল, হয়তো তাই জন্যে হ্যালোসিনেট করেছিলাম। শোনো, ভালো কথা, সদরে আমার একটা বিশেষ কাজ পড়ে গেছে। তোমাকে আজ রাতটা এখানে একটু থাকতে হবে। ভেবেছিলাম আমি থাকতে পারবো, কিন্তু রথিনবাবুর কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ আগেই যে ঘটনা আমার সাথে ঘটেছে সেটা থেকে এখন আমি বেরিয়ে আসতে পারিনি, আর তার মধ্যেই যদি সারা রাত এখানে কাটাতে হয় সে যে কি হবে আমি নিজেও জানি না। না রথিনবাবু, আজকে রাতটা আমি এখানে কাটাতে পারবো না। আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। অস্বস্তি? হ্যাঁ, মানে আমি না কিসব উল্টোপাল্টা জিনিস দেখেছি। আমাকে মাফ করবেন না আপনি, আমি পারবো না। থাকতে পারবো না বললে তো হবে না, এক্ষুনি আমায় বেরোতে হবে। বলি রথিনবাবু অফিস ঘর ছেড়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন, যেন কোনো কিছুর থেকে এড়িয়ে যেতে চাইছেন, পালিয়ে বাঁচতে চাইছেন। আমিও ছুটলাম ওনার পিছু পিছু। রথিনবাবু শুনুন, ও রথিনবাবু, যাবেন না, আমায় ফেলে রেখে যাবেন না। রথিনবাবু আমার একটা কথাও কানে নিলেন না। রথিনবাবু দাঁড়ান, দাঁড়ান রথিনবাবু, আমায় একলা ফেলে রেখে যাবেন না। আমি ওনার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রইলাম। অগত্যা আর কি করার, এই নির্জন পাণ্ডব বর্জিত জায়গায় রাতটা আমাকেই কাটাতে হবে হয়তো। এটাই হয়তো আমার ভবিতব্যে লেখা আছে। অগত্যা পিছনের মর্গে ফিরে আসতেই দেখলাম একটি অল্প বয়সী ছেলে মর্গের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে। বয়স বিশেষ হবে না, তেলহীন রুক্ষ চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি আর জংলা ছাপ জামায়। এক নজরে ছেলেটাকে দেখে আমার সুবিধে ঠেকলো না। কাছে এগিয়ে যেতেই ছেলেটি বলল, তাহলে আপনাকেই এখন পাকড়াও করেছে বুড়োটা? হ্যাঁ, কে আপনি? নমস্কার, আমি সুদিন মণ্ডল। কে বলুন তো আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ,
আমাকে আপনি চিনবেন কি করে? আমি হলাম আপনাদের ওই রথিন বাবুর ছেলে। ও হো হো, আপনি ওনার ছেলে? আসুন আসুন, আমার সাথে ভিতরে আসুন, বসুন। না না, অত বসে টসে আতিথ্য দেখানোর সময় আমার নেই। আমার ওই লোকটার সঙ্গে দরকার। তা বলছি, কোথায় গেল লোকটা? আমি বিস্মিত হলাম, কি ব্যাপার ঠিক বুঝলাম না। সে তো বলতে পারবো না, তবে বলছিলেন ওনার নাকি সদরে কি কাজ আছে। তো আপনি এক কাজ করুন, আপনি বরং আমার সাথে ভিতরে এসে বসুন। লোকটা দেখলাম আর দ্বিরুক্তি করলো না, আমার সঙ্গে ভিতরে এসে চেয়ারে গিয়ে বসুন। জানতাম বুড়োটা পালাবে। আমার গন্ধ পেলেই বুড়োটা পালিয়ে যায়। এরকম হাড় কিপটে বুড়ো আমি আর একটা দেখিনি। তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে ভাই। রথিন বাবুকে দেখে তো ওরম মনে হলো না, নিপাট ভদ্র মানুষ। তা মনে হবে কেন? উনি যে কি জিনিস তা আমি হাড়ে হাড়ে জানি। না ভাই, তোমার কথা আমি মানতে পারছি না। লোকটা নিপাট ভদ্রলোক, এ নিয়ে আমার সন্দেহ নেই। ভদ্র? আপনাকে নিশ্চয়ই 444 নম্বর ডয়ারের গল্পটা শুনিয়েছে। গল্প মানে? তুমিও 444 নম্বর ড্রয়ারের ঘটনাটা জানো নাকি? আপনি দেখছি মশাই কিছুই বুঝতে পারেন না। এসব আজে বাজে কথা ছাড়ুন আর একটা কাজের কাজ করুন। আপনার পকেট থেকে ওই যে নোটগুলো উঁকি মারছে, ওগুলো একটু ছাড়ুন দেখি এদিকে। নোট ছাড়বো মানে? কেন? কেন কি কৈফত এত কিছু বলতে পারবো না। আপনি এখন নোটগুলো দিন, আর পরে বরং ওই রথিন বাবুর থেকে নিয়ে নেবেন। বলেই আমার দিকে ওর লম্বা হাতখানা বাড়িয়ে দিল। প্রকাণ্ড লোমশ লম্বা একটা হাত। আমি ওর থেকে অন্তত ফুট 7 দূরে বসে আছি। ওর হাতটা আমার কাছে এগিয়ে এলো। ঘরের তাপমাত্রা দ্রুতই নামছে, বাতাস ভারী হয়ে উঠছে। হাতটা আরো লম্বা হয়ে এগিয়ে আসছে আমার দিকে। এই লম্বা হাত কোনো মানুষের হতে পারে না। আমি বুঝতে পারলাম স্বাভাবিক ঘটনা নয়। আমি এক লাফ দিয়ে চলে এলাম দরজার কাছে। এসব এসব কি হচ্ছে? কি হচ্ছে? তাড়াতাড়ি দিন দিন, তাড়াতাড়ি, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছে। ওকে দেখতে ক্রমশই বিভৎস দেখাচ্ছে। আমি মিনতি করলাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমায় বাড়ি যেতে দাও, এখান থেকে যেতে দাও আমায়। সেসব বললে তো চলবে না, এখান থেকে ফেরা হবে না তোর। আমি পিছোতে কোথায় যাব কুল কিনারা না পেয়ে মর্গের হিমশীতল ঘরে ঢুকে এলাম। সেই 19 নম্বর ঘর। কোন বিপদে পড়েছি আমি? রথিনবাবু এ কোন বিপদে ফেলে গেল আমায়? ওই অশরীরই চলে গেলে আমি আজকে এখান থেকে পালাবো। আমার বাপ তো গেছেই, এবার তুইও যাবি মনে হচ্ছে। দরজা আটকালেও ওই অশরীরী দরজা ভেদ করে ঢুকে এলো ওই ঘরে। বিভৎস পৈশাচিক চেহারা ঘাড় কাত করে এগিয়ে আসছে আমার দিকে। আমি কি করব বুঝতে পারলাম না। দরজা বন্ধ হয়ে গেছে আপনা আপনি। ঘরের তাপমাত্রা এতটাই কমে গেছে, আজ রাতেই ঠান্ডায় জমে যাব। ঠিক সেই সময় পিছন থেকে 444 নম্বর ড্রয়ারটা খুলে গেল আপনা আপনি। মনে হলো একটা দমকা হাওয়া এসে অশরীরী সুধীনকে কাঁপিয়ে দিল। ওকে ছেড়ে দে সুদিন, ওকে ছেড়ে দে। আর কত জ্বালাবি তুই? হ্যাঁ, কি পেয়েছিসটা কি? এই যে চলে এসেছে। নিজে তো কিছু ছাড়বে না, আবার কারোর কাছ থেকে আদায় করব তাও করতে দেবে না। আজীবন আমায় জ্বালিয়ে খেলে। ওকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। সুমন তুমি পালিয়ে যাও তুমি। হাতের বাঁধন আলগা হয়ে যেতেই আমি এক ছুটে পালিয়ে গেলাম ঘরের বাইরে। আমি সময় নষ্ট না করে ছুটতে এগিয়ে গেলাম বড় রাস্তার দিকে। বড় রাস্তায় যেতেই সেই বিকেলের লোকটাকে দেখতে পেলাম। লোকটা আমায় দেখতে পেয়ে হাসতে এগিয়ে এলো। এই পালিয়ে যেতেছেন? আমি জানতাম আপনি টিকতে পারবেন না। এখানে যেই আসে সেই পালিয়ে যায়। আমি থমকে দাঁড়ালাম। কিন্তু কেন? কি হয়েছে এখানে? এই সব যা দেখলাম সেটা কি সত্যি? সব সত্য বটে।
অফিসার রতিনবাবু লোকটা কিন্তু ছিল খুব ভালো, গ্রামের লোকেদের খুবই সাহায্য করতেন, কিন্তু ওর ছেলেটা ছিল আর বদমাইশ। অফিসারের শরীর খারাপ ছিল খুব, ছেলের এই রোজগারের যন্ত্রণা অফিসার আর নিতে পারে নাই। একদিন মাথা ঘুরে পড়ে গেছে, আর উঠতে পারেনি। আর গায়ের লোকও ওই ছেলেটারে কিন্তু সাইরা কথা বলে নাই। আর তারপর থেকেই অনেক লোক নাকি বাপ আর ছেলেকে ওই মর্গের ধারে পাশে দেখতে পায় এখনো। আসলে দুইজনরেই তো ওই একই জায়গায় রেখেছিল, কি আর করবে। আমি টলতে টলতে এগিয়ে গেলাম স্টেশনের দিকে। ট্রেনের ভিতরে উঠে বসে পড়লাম। বুঝতে পারলাম রথিনবাবু আমাকে ভয় দেখাতে চাননি, বরং সারা জীবন ধরে যে একাকিত্ব আর দায় তিনি বয়ে বেরিয়েছেন তার একটা অংশ হয়তো আমাকে দিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু যে যন্ত্রণার চাবি তিনি আগলে রেখেছেন 25 বছর, তা বহন করার শক্তি আমার নেই। পকেট থেকে চাবির রিংটা বের করে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিলাম বাইরের অন্ধকারে। চিরদিনের জন্য বন্ধ হয়ে যাক 444 নম্বর ট্রায়ারের সেই অভিশপ্ত রহস্য। মানুষের লোভ আর বাবার নিঃশব্দ হাহাকার, এই দুয়ের মাঝে পড়ে থাকা ওই শীতল ঘরটা আজ থেকে আবার নিস্তব্ধতায় ডুবে যাক।